বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। উচ্চতর গণিতের আজকের বিষয়সমূহ হবে ক্যালকুলাসের নির্দিষ্ট যোগজ, অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাসের নির্দিষ্ট সমাকলন কিভাবে করতে হয় তার গুণাবলীগুলো আমি আজকে এইগুলোই আলোচনা করব। তার আগে আমাদের 20 তারিখের যে একটা অনলাইন ক্লাস হবে, অনলাইন পরীক্ষা হবে, সেই পরীক্ষার যে অধ্যায়গুলো আমাদের পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবে সেই সম্পর্কে একটু আলোচনা করে নিই। তোমরা এই চ্যাপ্টারগুলো তুলে নাও এবং এর মাধ্যমে এখান থেকে আমাদেরকে এমসিকিউ পরীক্ষা হবে। যে এমসিকিউ পরীক্ষাগুলো তোমরা 20 তারিখের ধারাবাহিকতায় গণিত যেদিন পরীক্ষা হবে সেদিনে তোমাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো ইতিমধ্যে তোমাদেরকে আমরা পরীক্ষার সময়সূচি দিয়েছি। পরীক্ষার সময়সূচি অনুযায়ী গণিত যেদিন আছে উচ্চতর গণিত বিষয় কোড 265। আচ্ছা, পরীক্ষার জন্য একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2021-এর পরীক্ষার জন্য অধ্যায়সমূহ বীজগণিত অধ্যায় নাম্বার প্রথম। এই প্রথম অধ্যায়ে আমাদের আছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সম্পর্কে আমাদের প্রশ্ন থাকবে পরীক্ষার জন্য। এটা হলো বীজগণিতের থেকে। আর জ্যামিতি থেকে অধ্যায় তৃতীয়, যেটা সরলরেখা, স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা। আর তৃতীয় ধাপটা থাকবে ত্রিকোণমিতি অধ্যায় সপ্তম। এবং চতুর্থ ধাপটা হবে ক্যালকুলাস অধ্যায় নবম অর্থাৎ অন্তরীকরণ। এটা হলো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সপ্তম অধ্যায়, যেটা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আর ক্যালকুলাসের অধ্যায় নবম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আর ইতিমধ্যে আমরা ইন্টিগ্রেশন শেষ করেছি বা করতে যাচ্ছি। তো ইন্টিগ্রেশনের প্রাথমিক ধারণা থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা তোমরা একটু দেখে নিও। এটা কিন্তু তোমাদের 2022 সালের শর্ট সিলেবাস অনুযায়ী আমরা প্রশ্ন করব। পরীক্ষার জন্য ফার্স্ট পার্ট থেকেই হবে, সেকেন্ড পার্টের আমরা অংশ নিব না। এই কারণে সেকেন্ড পার্ট আমরা ইতিমধ্যেই শুরু করে দিব। পরীক্ষার পরপরই আমরা তোমাদের সেকেন্ড পার্ট শুরু করব। অর্থাৎ আমাদের বীজগণিত যেটা বলছি, জ্যামিতি, ত্রিকোণমিতি, ক্যালকুলাস শেষের পথে, এগুলো আমাদের অলরেডি করা হয়ে গেছে অনেক আগেই। এখন আমরা তোমাদেরকে দ্বিতীয় পত্র পড়াবো, তবে পড়ানোর আগে পরীক্ষাটা শেষ হোক। পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদেরকে দ্বিতীয় পত্রে শুরু করে দেব। আচ্ছা, আজকে আমরা নির্দিষ্ট যোগজ সম্পর্কে আলোচনা করব এবং নির্দিষ্ট যোগজ কিভাবে করবে এবং সূত্রগুলো একটু প্রাথমিক আলোচনা করি। চলো আমরা আজকে নির্দিষ্ট যোগজ সম্পর্কে, এটা ছিল। আর এই যে অধ্যায়গুলো দেওয়া আছে এটা তোমরা তুলে নাও। তোমাদের পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো থাকবে সেখানে আমরা বলে দিয়েছি। আর পরবর্তীতে তোমাদেরকে আর মোবাইল বা রিং দেওয়ার দরকার হবে না, এই কারণে, কারণ আমরা তোমাদেরকে চ্যাপ্টার সিলেক্ট করে দিয়েছি এবং এখানে বারবার রিং করার কোনো প্রয়োজন নেই। তোমরা যারা ক্লাস করছো তারা অবশ্যই পেয়ে যাবে, একে অপরকে শেয়ার করবে। যাদের নেটের সমস্যা আছে তাদেরকে সাথে শেয়ার করে নেবে। এটাই হলো আজকের কথা। এবার আসো আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস করি। আমরা এতদিন করেছিলাম অনির্দিষ্ট যোগজ। আজকে আমরা নির্দিষ্ট যোগজ করব। তো নির্দিষ্ট যোগজের একটু গুণাবলী বলি, দেখো। ইন্টিগ্রেশন a to b f of x dx। আমরা এই ধরনের ফাংশন, আমরা প্রথমে f of x একটা ফাংশন ছিল, যদি x এর সাপেক্ষে হয় dx হবে। আর ইন্টিগ্রেশন a to b, এটা হলো এখানে লিমিট দেওয়া থাকবে নির্দিষ্ট যোগজে। এটা নিম্নসীমা a আছে, ঊর্ধ্বসীমা b আছে। এবং এই ইন্টিগ্রেশনটাকে যদি আমরা f of x দ্বারা প্রকাশ করতে পারি,
আর তার ভ্যালু হবে কত, এটাকে আমরা এভাবে লিখতে পারি এফ অফ বি মাইনাস এফ অফ এ। এই যে প্রক্রিয়া, এইখানে দেখো একটা ফাইনাইট ভ্যালু আসবে, এখানে অনির্দিষ্ট যোগজের বেলায় একটা সি যোগ করতে হতো, এখানে কিন্তু সি এর কোনো দরকার নেই। অর্থাৎ আমরা এটা নির্দিষ্ট যোগজের ফলাফলের পরে আমরা ঊর্ধ্বসীম এবং নিম্নসীম আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দেব, মাঝখানে একটা মাইনাস চিহ্ন হবে, এর ফলাফল যা হবে সেটাই আমরা রেজাল্টে লিখব। Look at this example. For example 0 to 1 x dx, আমরা এটাকে যদি আমরা f of x ধরি, f of x এর ইন্টিগ্রেশনটা কত হবে x স্কয়ার বাই 2। আমরা 0 to 1 যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি, আপার লিমিট 1 আছে, x এর জায়গা বসাও 1 স্কয়ার বাই 2 মাইনাস আমার লোয়ার লিমিট 0 আছে 0 স্কয়ার বাই 2, তাহলে 1 বাই 2 মাইনাস 0, অর্থাৎ আমাদের এটা হলো আমাদের এই যে রেজাল্ট হলো, এইটা হলো আমাদের নির্দিষ্ট ফলাফল। এই ক্ষেত্রে আমাদের এখানে সি এর কোনো প্রয়োজন হবে না, অনির্দিষ্ট ইন্টিগ্রাল হলে সি যোগ করতে হয়, নির্দিষ্ট ইন্টিগ্রালে কখনো, কারণ এটা নির্দিষ্ট একটা ভ্যালু দেবে, অর্থাৎ এখানে মান দেবে, এক্ষেত্রে তোমার কি সি এর কোনো প্রয়োজন নেই। ভুল করবে যদি কেউ সি দিয়ে দাও তাহলে কিন্তু মহা অন্যায় করে ফেললে এবং সেক্ষেত্রে তোমার নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে না, এখানে পাবেই না। অর্থাৎ তাহলে ডেফিনিট আর ইনডেফিনিট ইন্টিগ্রাল এই সম্পর্কে একটু আলোচনা করেছি, আমরা অনেক আগেই করেছি। অর্থাৎ এইগুলো হলো লিমিট দেওয়া থাকবে, এটা হলো নির্দিষ্ট সমাকলন, আর এখানে লিমিট ছাড়া যদি থাকতো অনির্দিষ্ট সমাকলন হতো, সেক্ষেত্রে একটা সি যোগ করতে হতো, এখানে আর সি এর দরকার নাই, সি যোগ করলে ভুল করবে। আর অনির্দিষ্ট ইন্টিগ্রালে অবশ্যই সি যোগ করবে। এই জিনিসটা তোমরা অনেকেই দেখা যাচ্ছে নির্দিষ্ট ইন্টিগ্রাল করার পরে একটা মান আসলো, আসার পরে একটা সি যোগ করে দিলা, তাহলে একটা মহা ভুল করে ফেললাম, এই কথাগুলো করা যাবে না। অর্থাৎ বুঝতে পারছো যে আমরা কিভাবে ইন্টিগ্রেশনগুলো করব। কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি এখানে লিখি বৈশিষ্ট্যের বেলায় দেখো ইন্টিগ্রেশন 0 to 1 s স্কয়ার dx, আমরা যদি এটাকে চলক চেঞ্জ করে দিই 0 to 1, আচ্ছা এটা টি স্কয়ার dt, তাহলেও কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। এই ক্ষেত্রে এটা একটা বিশাল বৈশিষ্ট্য, দেখো এখানে x চলক ছিল, এখানে t চলক ছিল, কিন্তু তোমার লিমিট তোমার ঠিকই আছে, এই ক্ষেত্রে তোমার মানের কোনো পরিবর্তন হবে না, এটাও একটা রুল। তাহলে আমরা প্রথম রুলে গেলাম যে কিভাবে তার সমাকলন করে সে সম্পর্কে আলোচনা করলাম, এবং চলক যদি পরিবর্তন করি, লিমিট যদি ঠিক থাকে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, এটা আর একটা রুল। এটা একটু মনে রাখবে যে কিভাবে এটা তুমি বসাই দেখতে পারো, একই ধরনের ভ্যালু দেবে। আর একটু লক্ষ্য আসি এবার, যদি তুমি কখনো 2 নম্বর রুলে দেখো ইন্টিগ্রেশন a to b f of x dx, এটাকে যদি আমি চেঞ্জ করি আপার লিমিট লোয়ার লিমিট দেয় মাইনাস b to a f of x dx হবে, এই একটা বৈশিষ্ট্য। অর্থাৎ কোনো নির্দিষ্ট ইন্টিগ্রালে ফাংশন যদি ঠিক থাকে, শুধুমাত্র লিমিট চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা অতিরিক্ত বিয়োগ চিহ্ন হবে, অর্থাৎ আপার লিমিট যখন আমার লোয়ারে বসাবো আর লোয়ার লিমিট যখন আপারে বসাবো তখন আমাদের একটা মাইনাস চিহ্ন দিতে হবে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তুমি একটু দেখতে পারো যে আমরা কোনো একটা অঙ্কতে যদি আমি বলি, আচ্ছা এখানে 0 to 1 x cube dx, এটার ভ্যালু আসছে কত, আমি যদি মাইনাস 1 to 0 লিখি x cube dx লিখি, এটা হয়তো দেখো যায় এখানে আমাদের কি লেখা যায়, দেখো এটা আমাদের আছে x to the power 4/4, মানটা আসতেছে 0 to 1 1 to the power 4/4 মাইনাস 0, তাহলে 1/4। এখানে আমাদের মানটা আসে কিনা দেখো, এটা যদি আমি মাইনাস করি x cube by 4, আর এখানে হলো 0 to 1, তাহলে মাইনাস অফ 0 cube by 4 মাইনাস 1 to the power 4/4। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, মাইনাস অফ 0 মাইনাস 1/4, তার মানে কত 1/4 আসছে। এক্ষেত্রে যে মানটা আসছে এখানেও সে একই রকমের মান আসলো, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না,
তাহলে আমরা এখান থেকে এই ধারণাটা নিতে পারি যে লিমিট যদি চেঞ্জ করে দিই তাহলে অতিরিক্ত একটা মাইনাস চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে আমাদের যে ফাংশনের যে মানগুলো আসবে একই ধরনের মান থাকবে, এই একটা রুল। এই রুলটা তোমাদেরকে অবশ্যই মনে রাখবে যে আমরা যদি লিমিট চেঞ্জ করে ফেলি তাহলে আমাদের একটা অতিরিক্ত মাইনাস দিলে মানের কোনো পরিবর্তন হবে না। এই হলো আমাদের 2 নম্বর রুল। এরপরে আমরা আরো একটা রুল দেখি আমাদের কি আছে। আমরা যদি এখানে লিখি 0 to a of x dx, এখানে আমরা যদি এটাকে ট্রান্সফার করে নিই কত লিখতে পারি আমরা 0 to a f of a minus x dx। এটা কোনো তোমাদের এটা রুল এবং 3 নম্বর রুল দেখো। এই 3 নম্বর রুলে আমাদের কি করছি, আমাদের এখানে 0 to a of x dx সমান সমান আমরা লিখলাম 0 to a of a minus x dx। একটা অঙ্ক দিকে তাকাই, আমরা যদি এরকমের করি দেখো 0 to 2 x dx, আমরা যদি এখানে লিখি 0 to 2 2 minus x dx একইভাবে হয়। এখানে দেখো আমাদের এই মানটা যদি করি তাহলে কত আসে, আমাদের এখানে দেখো s স্কয়ার বাই 2, এই রেজাল্ট আমাদের আসতেছে 2 স্কয়ার বাই 2 মাইনাস 0 অর্থাৎ 4 বাই 2 ইকুয়াল টু কত 2। এখানে আমরা এই মানটা যদি বের করি দেখো তাহলে কি আসবে, টুয়াইস এক্স মাইনাস এস স্কয়ার বাই 2 এবং আমরা লিখব 0 to 2। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারো 2 into 2 মাইনাস 2 স্কয়ার বাই 2, তাহলে 4 মাইনাস 2, তাহলে মানে 2 আসছে। তোমরা একটু দেখো 0 to a f of x, আমি একটা एग्जांपल দিলাম যে 0 to 2x dx এর মান কিন্তু আমরা 2 পাইছি। যখনই আমরা 0 to 2 minus x dx লিখি তখনও তার মান হচ্ছে 2। জাস্ট একটা আমরা एग्जांपल দিয়ে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা আসলে এটা বুঝতে পারছো। তাহলে আমাদের আজকে যে আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটার মধ্যে যে 3 নম্বর যে রুল আছে ইন্টিগ্রেশন এ টু 0 to a f of x dx, এটাকে আমরা যদি সারভাইভ করে আর একটু লিখি যে 0 to a f of a minus x dx, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে আমাদের যদি আমি অন্য কোনো একটা উদাহরণ দিতে চাই দেখো, তাহলে আমরা কি লিখতে পারি 0 to pi by 2 sin x dx। আমরা যদি লিখি 0 to pi by 2 sin of pi by 2 minus x dx, তোমরা দেখতে পারো যে এই এর যে ভ্যালু আসবে ওটারও ভ্যালু একই রকম আসবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এই সূত্রের আলোকে এটাকে আমরা লিখতে পারি। এই যে রুলগুলো, এইটা হলো আমাদের কি, এটা হলো নির্দিষ্ট সমাকলনের যে রুলগুলো, এবং এই রুলগুলো তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে অবশ্যই তোমরা অঙ্ক করতে পারবে। এবং তোমরা আসো এবার আমরা অঙ্ক শুরু করে দিই, একটু অঙ্ক করার চেষ্টা করি। টাইপ 1 এ দেখো ত্রিকোণমিতি ফাংশনগুলোর দিকে একটু লক্ষ্য রাখি। আমরা অনির্দিষ্ট ত্রিকোণমিতিতে যেভাবে করেছিলাম এখানেও সেইভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। ফাইনালি আমাদের পরে যে ভ্যালুটা আসবে সেটা বসাই দিলে মানটা পেয়ে যাব, অর্থাৎ আমাদের প্রক্রিয়া কিন্তু আগের মতনই ছিল। আমরা আগের মতো আমরা যদি করতে পারি তাহলে দেখো এখানে আসো, তোমাদের বইয়ের মধ্যে সব জায়গায় আছে। দেখো আমরা যদি বলি 1 নম্বর একটা অঙ্ক ধরি 0 to pi by 2 cos স্কয়ার x dx, তাহলে আমরা অনির্দিষ্ট ইন্টিগ্রালে যেভাবে করেছিলাম এখানে নির্দিষ্ট ইন্টিগ্রালে একই প্রক্রিয়া আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে তার কি করতে হবে, মান বসাতে হবে। তাহলে আমরা এখানে লিখি 0 to pi by 2 cos স্কয়ার x dx, আমরা এখানে 2 আনছি এবং 2 কে ব্যালেন্স করার জন্য এখানে হাফ দিয়েছি এবং ওটা রেজাল্ট লিখেছি। এবার দেখো আমরা কি লিখব, এই 2 cos স্কয়ার x আমরা লিখতে পারি 1 plus cos 2x dx, এখানে 0 to pi by 2 ফার্স্ট ব্র্যাকেট দিতে পারে, তাহলে এখানে হাফ ইন্টু ইন্টিগ্রেশন আলাদা আলাদা করেও দিতে পারো, একবারও করতে পারো। dx কে 1 সাপেক্ষে করলে x হবে, আর এখানে হবে sin 2x বাই কত 2, আমি এখানে লিখব 0 to pi by 2। তোমরা
বিশেষ করে যখন অ্যালজেব্রিক ফাংশন থাকে তখন এটা বসাতে খুব সুবিধা করো। অনেক সময় ত্রিকোণমিতি এখানে বসা দিয়ে লব ও হরকে কাটাকাটি করো, এটা সম্পূর্ণ ভুল হবে। এই 2xটা হলো তার কোণ, কিন্তু এই 2টা হলো একটা ভগ্নাংশ, এটা ডিজিট বাইরের সংখ্যা, তাই এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তোমরা অনেক সময় এখানে বসানোর জন্য অনেক সময় ভুল করো। প্রথমে আমরা আপার লিমিটে বসি, π/2 প্লাস সাইন অফ 2 × π/2, নিচে লিখি 2। এটা আমরা আপার লিমিট বসাইলাম, মাইনাস লোয়ার লিমিটে 0 আছে যেহেতু 0 প্লাস সাইন 2 × 0/2 এখানে আমরা বসাইলাম। এই যে আমরা প্রথমে আপার লিমিটে বসাবো, আপার লিমিটে বসানোর পরে মাইনাস দিয়ে তারপর লোয়ার লিমিটে বসাবো, বসানোর পরে আমাদের যে ফলাফল আসবে দেখি আমরা ফলাফলটা কত লিখতে পারি। এখানে হাফ অফ π/2 প্লাস এখানে থাকে হলো 2 কাটা গেল, সাইন পাই থাকে, নিচে 2 থাকে, আর এটা 0, এটাও 0 হয়। সাইন পাই এর মান 0 তোমরা সবাই জানো, তাহলে π/2 প্লাস 0/2 এটাও 0 হয়ে গেল, তাহলে ফাইনালে এটা 0 হয়ে গেল, তাহলে π/4 আমার অ্যান্সার হলো। এক্ষেত্রে আমাদের π/4 হলো আমাদের রেজাল্ট। তো আশা করি বুঝতে পারছো যে এই ত্রিকোণমিতির ফাংশনকে আমরা অনির্দিষ্ট ইন্টিগ্রালে যেভাবে করেছিলাম সেইভাবে আমাদেরকে আগাতে হবে। আগানোর পরে ফাইনালি যে রেজাল্ট হবে তারপর তার লিমিট বসাবো, বসানোর পরে যে ভ্যালু দিবে এইটাই আমাদের মূল সূত্র হবে। তো এই ক্ষেত্রে আমরা এই ধরনের অঙ্ক আছে, তোমাদেরকে HW হিসাবে আমি যদি একটা অঙ্ক বাসায় দিই তোমরা অবশ্যই করবে। 0 to π/2 sin স্কোয়ার x dx, 0 to π/2 আচ্ছা tan স্কোয়ার x dx। এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, না পারলে আমাকে বলবে যে এইটা পারছি না। এবার 0 to π/2 sin³ x dx, অবশ্যই এইগুলো প্র্যাকটিস করবে বাসায়, আশা করি এইগুলো ভালো করে শিখতে পারবে। তো টাইপ 1 এর ক্ষেত্রে আরও কিছু অঙ্ক আমরা একটু দেখি। তোমাদের sin⁴x dx, cos⁴x dx এর সম্পর্কে ছিল এগুলো। আচ্ছা, এবার আমরা টাইপ 2 টাইপের একটা অঙ্ক দেখি। দেখো, বীজগণিত নিয়ম 0 to 4 dx/√2x + 1। তো এই সূত্র তোমাদের একটা সূত্র ছিল, দেখো আমরা ইন্টিগ্রেশন f' of x by √f of x dx ছিল যখন, তখন আমরা লিখছিলাম 2√f of x, এই আকারে ছিল আমাদের, মনে আছে মনে হয় অনির্দিষ্ট ইন্টিগ্রালে। দেখো সেখানে আমরা প্লাস c দিয়েছিলাম, এখানে এটা নির্দিষ্ট ইন্টিগ্রাল। এই কারণে আমরা যদি 2x + 1 কে ডিফারেন্সিয়েশন করি অথবা z ধরি তাও পারি। 0 to 4 dx d of 2x + 1 কে যদি আমরা d of, দেখো d of 2x + 1 এটাকে আমরা যদি লিখি সমান সমান দিয়ে ddx of 2x + 1 into dx, তাহলে এখানে আসে 2, এটা 0 আসে 2 dx, তাহলে আমাদের এই ফাংশনে 2 dx আসে। এই কারণে আমরা এখানে হাফ নিব, নেওয়ার পরে ওইটা আমাদের ব্যালেন্স হয়ে গেল বাই √of কত 2x + 1। তাহলে এই ফর্ম অনুসারে আমাদের পড়ে গেল। আমরা এটাকে লিখতে পারি, কত লিখবো দেখো, হাফ অফ, এটা লিখতে পারি 2√, কত 2x + 1 আর 0 to 4, 0 to 4। ওকে, আচ্ছা এবার আমরা এই 2টাকে বাইরে নিয়ে আসি, 2/2 কাটাকাটি করলাম, √2x + 1 0 to 4। তো এক্ষেত্রে আমরা লিখব √, কত 2 × 4 + 1 মাইনাস √2 × 0 + 1। তাহলে এখানে হলো √9 মাইনাস √1, 3 - 1 অর্থাৎ 2 আমাদের রেজাল্ট হলো। এই রেজাল্ট হলো 2। তাহলে আমরা অনির্দিষ্ট ইন্টিগ্রালে যে ফর্মুলাগুলো আমরা দেখেছি সেই ফর্মুলাগুলো কিন্তু এখানে বসাতে হবে।
বসানোর পরে আমরা এই মানগুলো বসাবো, বসানোর পরে যে প্রক্রিয়া থাকবে এবং সেই প্রক্রিয়া করার পরে আমাদের যে রেজাল্ট আসবে সেটা এইভাবে করতে হবে। তো এই অঙ্কটা অনেকে হয়তো বুঝতে পারোনি, এটাকে ধরেও করা যায়। আমি বিকল্প পদ্ধতিতে এই অঙ্কটা তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা এই বিকল্প পদ্ধতিতে অঙ্কগুলো করো, তাহলে দেখবা সেখানেও তোমার একই রকম। এখানে রেজাল্ট হলো 2। আমরা যদি বিকল্প পদ্ধতিতে যাই তাহলে এখানে দেখো কি হবে। ধরে যদি তোমরা কেউ করতে চাও তাহলে আসলে আমরা ধরি কিভাবে, ধরি 2x + 1 = z, ডিফারেন্সিয়েট করো 2x + 1 = dz/dx, তাহলে এখানে আসে 2 = dz/dx, তাহলে আমার হলো dx = হবে dz/কত 2। এই ক্ষেত্রে সীমা নির্ধারণ করতে হবে। সীমা নির্ধারণ কিভাবে করবে দেখো, x আর z, আমার x এর নিম্ন সীমা 0 ছিল, 4 ছিল। x এর মান যদি 0 বসো, z এর মান হবে 1। x এর মান যদি তুমি কত বসাতে চাও, 4 বসাতে চাও, তাহলে z এর মান হবে 9। এখানে বসাই দেখো এটা আসবে। তাহলে ফাইনালি আমাদের এখানে আসলো 1 to 9, আর dx হলো তো dz/2, আর এখানে হলো √z। তাহলে এই ক্ষেত্রে 1/2 dz/z হলো dz/√z। আচ্ছা, এখানে 0 to 1 to 9 করবো, তাহলে কত হাফ অফ 2√z 1 to 9। এই 2 আর 2 কাটা গেল, √z 1 to 9, যাতে √9 মাইনাস √, কত 1, তাহলে 3 - 1 = 2। দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু রেজাল্ট 2 হয়েছে। তো এইভাবে যদি তুমি ধরে করো সে হবে। আর তুমি যদি সরাসরি মেথডে, সংক্ষিপ্ত মেথডে তুমি যদি ইন্টিগ্রেশনটা করে রেজাল্টটা বসাই দাও, তাহলেও তার মান একই রকম হবে, দুই প্রকার সঠিক আছে। এই প্রক্রিয়া আমরা যদি আগাতে থাকি তাহলে আমরা এখান থেকে করতে পারবো। এই প্রক্রিয়ায় আমি তোমাদেরকে বইয়ের মাধ্যমে আরও 2-4টা অঙ্ক আমি দিতে চাচ্ছি। দেখো তোমরা যদি এইটা করো, ইন্টিগ্রেশন 0 to 3 dx/√2x 2x - 1, এটা করতে পারো। 1 to 4 dx/√, তোমাদের 2x + 3। এই ধরনের ছোট ছোট অঙ্ক তোমরা করে প্র্যাকটিস করবে। এইভাবে প্র্যাকটিস করার পরে তোমাদের যে ফলাফল আসবে দেখবা তোমাদের বইয়ের সাথে মিলে গেছে, এবং কিছু অঙ্ক তোমরা বাসায় বসে এগুলো করতে পারবে। তো এই হলো মোটামুটি নির্দিষ্ট ইন্টিগ্রালের বেসিক কনসেপ্ট প্রথম অবস্থায়, সেইগুলো কিভাবে অঙ্ক করবে এবং কিভাবে ধরতে হবে, এবং না ধরেও বা কীভাবে করা যায়, এই প্রক্রিয়া আমাদের আগাতে হবে। তো আজকে তোমাদের যে সাথে যে দেখাটা হলো বা কথা হলো, এই প্রক্রিয়ায় আমরা আগাতে থাকলাম। এবং আমি যারা দ্বাদশ শ্রেণীতে ঢুকবে বা দ্বাদশ শ্রেণীতে যারা পরীক্ষা দেবে, প্রিটেস্ট দেবে, নেক্সট শনিবারে তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর ভাইদের জন্য যারা আছো তাদের জন্য আমরা প্রিটেস্টের একটা শর্ট 2021 সালে যে সিলেবাস আছে, ওই সিলেবাসের অনুসারে প্রশ্ন হবে, এবং আমি চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলে দিব। এবং বলার দরকার হবে কি, এমনকি 2021 সালের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে দ্বাদশ শ্রেণীর জন্য, ওই সিলেবাসটা এতদিন তাদের তো করা হয়ে গেছে, হয়ে যাওয়ার কথা। বিশেষ করে ফার্স্ট ইয়ারে যে শর্ট কোর্স, সেকেন্ড ইয়ারে যে শর্ট কোর্স, উভয় মিলেই আমাদের প্রশ্ন থাকবে। এবং সেইভাবে যদি প্রিপারেশন নাও তাহলে 21 সালের পরীক্ষা ইনশাল্লাহ হবে। এবং 21 সালে তোমাদের কিন্তু আর অটো পাস দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এই ক্ষেত্রে তোমরা এখান থেকে ভালো করে লেখাপড়া করো, এবং 21 সালে যে সংক্ষিপ্ত সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে তোমরা পড়ালেখা করো, এবং ওখান থেকে ওইভাবেই প্রশ্ন হবে, এর বাইরে যাবে না। এবং সংক্ষিপ্ত সিলেবাসের আদলেই প্রশ্ন হবে, এবং বাইরের কোনো অংশ থেকে আমার তোমাদেরকে প্রশ্ন করা হবে না। তোমরা আশা করি ভালো পরীক্ষা দিতে পারবে। এবং এই করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে আছে, বিশেষ করে আমাদের এই সীমান্ত জেলাগুলোতে, সীমান্ত জেলাগুলোর মধ্য অঞ্চলে, যেমন আমাদের পিরোজপুর সীমান্ত এলাকা না হলেও এখানে করোনার পরিস্থিতি দিন দিন ক্রমেই বেড়ে যাচ্ছে। তো তোমরা সবাই বাসায় থাকো এবং অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকো, লেখাপড়া করো, বাইরে ঘোরাফেরা করো না অযথা। এবং এইটা একটা সংক্রমণ ব্যাধি,
এবং এই ব্যাধিতে কেউ যদি আক্রান্ত হয় তার পুরো পরিবার সহ সবাই বিশাল একটা সমস্যায় পড়ে যাবে এবং এখান থেকে ফিরে আসলেও তার পরবর্তী জীবনে অনেক ধরনের সিমটম দেখা দিতে পারে এবং সেই অসুবিধা কাটতে তার সময় লাগবে, পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হবে। অতএব তোমরা বাইরে বেশি ঘোরাফেরা করো না। তোমাদের বাবা মা অনেক সময় দেখা যায় বৃদ্ধ নানা নানি বাসায় থাকে, তাদেরকে সংক্রমিত করো না। তোমরা হয়তো ওইটা দেখতে পারো না, অদৃশ্যের সাথে লড়াই করছো। এই কারণে আমি বলবো যে তোমরা বাসায় থাকো এবং লেখাপড়া করো। আমাদের এই বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা আছে বা দূর দূরান্তে যারা আমাদের ক্লাসগুলো ফলো করো, তারা অবশ্যই এই অনলাইনের সাথে যুক্ত থাকো এবং আশা করি আমাদের অফলাইনের চাইতেও অনলাইনে ক্লাসগুলো খুব ভালো হয় এবং এইভাবে তোমরা কোর্সগুলো খুব দ্রুতর সাথে শেষ করতে পারবে। আর বিশেষ করে একাদশ শ্রেণীতে যারা গণিতে আছো, আমরা এই অর্ধবার্ষিক পরীক্ষার পরেই তোমার সেকেন্ড ইয়ার পরীক্ষার যে কোর্স আছে আমার, এটা আশা করি 4টে চ্যাপ্টারটা আছে, এটা করতে আমার বেশি সময় লাগবে না এবং তোমরা এখান থেকে করলেই তোমাদের সময় আছে পারবা। অযথা বাইরে ঘোরাফেরা করো না। আর আমাদের ক্লাসের সাথে সংযুক্ত থাকলে এবং নিয়মকানুন যদি ফলো করো, তাহলে তোমাদের বাইরের কোনো কোচিংয়ের কোনো প্রয়োজন নেই। আমরাই তোমাদেরকে সব কিছু শেষ করে দেবো করাইয়া, এবং তোমরা এইভাবে যদি বুঝতে পারো এবং তোমাদের ক্লাসের সাথে সংশ্লিষ্ট থাকো, তাহলে আশা করি তোমরা ভালো থাকবে, ভালো করবে। এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায়। খুদা হাফেজ।